দিনটা ছিল 10ই জানুয়ারি 1966। ভারতের এক সুসন্তান এক বিরাট ষড়যন্ত্রের বলি হয়েছিল। সেই সুসন্তানের কথা নির্মল আলোয় আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। অনেক দিন ধরেই ভাবছি, ভারতবর্ষের এমন অনেক কৃতি সন্তান, প্রখ্যাত ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন যাদের জীবনের শেষ পরিণতি বা অন্তিম দিনটা ছিল বড়ই রহস্যময়। আরও আশ্চর্যের, সময়ের ব্যবধান থাকলেও এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে অন্তিম দিনের যে রহস্য, তার উদ্দেশ্য এবং পরিকল্পনা খুবই কাছাকাছি। আরও আশ্চর্যের, এই সমস্ত ষড়যন্ত্রের পিছনে রয়েছে একটি শক্তি বা তার সহযোগী শক্তিরা। এক মর্মান্তিক নির্মম ষড়যন্ত্রের বলি হয়েছিলেন আমাদের এই প্রধানমন্ত্রী। 1964 সালে জওহরলাল নেহরুর আকস্মিক প্রয়াণের পর দেশের অর্থনীতি যখন প্রায় পঙ্গু, চারিদিকে খাদ্যাভাব, ঠিক সেই সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন লাল বাহাদুর শাস্ত্রী। সেই দিনটা ছিল 9ই জানুয়ারি 1964। দেশের অবস্থা এতই সঙ্গীন ছিল যে সেই সময় কংগ্রেসের নেতৃবৃন্দ, এমনকি জওহরলাল নেহরুর কন্যা ইন্দিরা গান্ধীও এই দেশের দায়িত্ব নিতে রাজি হননি। সেই অন্ধকার সময়ে এই গুরু দায়িত্ব একটি 5 ফুট 2 ইঞ্চি খর্বকায় শীর্ণকায় মানুষ কাঁধে তুলে নিয়েছিলেন। তিনি খর্বকায় শীর্ণকায় হলেও তার হৃদয়টা ছিল বিরাট বড়, দীপ্ত। তিনি এই কঠিন সময়ে দায়িত্ব নিয়েছিলেন দেশকে বাঁচাতে। কিন্তু দুর্ভাগ্য তাকে তাড়া করছিল। এই দুঃসময়ে হঠাৎই সুযোগ বুঝে পাকিস্তান ভারত আক্রমণ করে। সেটা 1965 সালের 1 আগস্ট। কিন্তু তারা ভুলে গিয়েছিল যে এই মানুষটি খর্বকায় শীর্ণকায় হতে পারেন, কিন্তু তার সাহস ছিল অসীম। তার স্লোগান ছিল জয় জওয়ান জয় কিষাণ। তার এই মন্ত্রে সারা দেশ উদ্বুদ্ধ হয়েছিল, সেনাবাহিনীও। মাত্র 22 দিনের যুদ্ধে তিনি পাকিস্তানকে পর্যুদস্ত করে দিয়েছিলেন। কিন্তু তিনি চাইতেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে, মানুষ হিসেবে চিরকালের একটা শান্তি নেমে আসুক ভারত পাকিস্তানের বুকে। সোভিয়েত রাশিয়ার মধ্যস্থতায় ঠিক হলো যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হবে। সেই শান্তি চুক্তি স্বাক্ষরিত করতে 1966 সালের জানুয়ারি মাসের 2য় সপ্তাহে তৎকালীন সোভিয়েত রাশিয়ার উজবেকিস্তানের তাশখন্দে তিনি গেলেন। সেই দিনটা ছিল 10ই জানুয়ারি। বিকালের মধ্যেই সমস্ত শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়ে গিয়েছিল। তখন তিনি ফিরে আসেন তার জন্য নির্দিষ্ট বাসস্থানে। তিনি বিশ্রাম নিচ্ছিলেন। কিন্তু আশ্চর্য, ওই আবাসের নিজস্ব পরিচারক রাঁধুনি থাকা সত্ত্বেও সেদিন রান্নার দায়িত্ব নেন তৎকালীন রাষ্ট্রদূত টিএন কলের খাসনামা জান মোহাম্মদ। শাস্ত্রীজির ব্যক্তিগত পরিচারক রামনাথকে কোনো এক আছিলায় ওখান থেকে সরিয়ে দেওয়া হয়। রাত্রির 11টা 25 জান মোহাম্মদ
এক গ্লাস দুধ নিয়ে শাস্ত্রীজির ঘরে ঢোকেন। সেই সময় শাস্ত্রীজি তার মেয়ে সুমন সিংয়ের সঙ্গে ফোনে কথা বলছিলেন। সুমন সিং বাবাকে বলেন, সারাদিন অনেক ধকল গেছে, শুয়ে পড়ো। ফোন কেটে দিয়ে শাস্ত্রীজি জান মোহাম্মদের হাত থেকে দুধের গ্লাসটি নেন। রাত তখন 1:30। প্রচন্ড কাশি আর বুকের যন্ত্রণা নিয়ে শাস্ত্রীজির ঘুম ভেঙে যায়। তিনি অসহ্য যন্ত্রণায় কাতরাতে থাকেন। হাতের সামনে যে কলিং বেলের ব্যবস্থা ছিল তিনি সেটা টেপেন, কিন্তু কাজ হয় না। তিনি তখন খাটের পাশে রাখা টেলিফোনটিও তুলে ধরেন। টেলিফোন স্তব্ধ। অসহ্য যন্ত্রণায় কাতরাতে কাতরাতে তিনি কোনো রকমে হাঁটু গেড়ে বসে দরজাটা খোলেন। দরজা খুলে পাশের রক্ষীদের ঘরে গিয়ে চিৎকার করে ডাকেন তাকে সহায়তা করার জন্যে। রক্ষীরা ছিল ঘুমে অচেতন। তারা বেরিয়ে আসেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যান। একজন ডাক্তারকে খবর দেন। শাস্ত্রীজির যে ব্যক্তিগত চিকিৎসক ছিলেন ডাক্তার R.N. চৌঘ, তিনি আবার দিল্লির সফদরজং হসপিটালের অধ্যক্ষ ছিলেন। তাকে রাখার ব্যবস্থা করা হয়েছিল শাস্ত্রীজির থেকে অনেক দূরে। যন্ত্রণায় যখন কাতরাচ্ছেন, রক্ষীরা যখন অসহায়, ডাক্তার এলেন কিন্তু অনেক দেরিতে। তিনি এসে দেখলেন সব শেষ। তিনি শিশুর মতো কেঁদে শাস্ত্রীজির দেহের ওপর পড়ে বললেন, বাবুজি, আমাকে একটু সময় দিলেন না বাবুজি। খবর গেল সোভিয়েত সরকারের কাছে। তারা বুঝল ব্যাপারটা গুরুতর। সঙ্গে সঙ্গে কেজিবিকে দায়িত্ব দেওয়া হলো এই আকস্মিক ঘটনার তদন্তের জন্য। কেজিবি এসেই বুঝল এ মৃত্যু স্বাভাবিক নয়। তারা তখন ওই আবাসের প্রধান পরিচারক আহমেদ ছাত্রভ এবং অন্যান্য কর্মচারীদের তুলে নিয়ে চলে গেল এক গোপন আস্তানায়। কিছুক্ষণ তদন্তের পরেই তারা বুঝল এটা আকস্মিক কোনো মৃত্যু নয়, এটা হত্যা। তাই তারা সকলকে প্রশ্ন করল, কে দুধে বিষ মিশিয়েছে। তারপর কিছুক্ষণের মধ্যেই তারা জানতে পারল জান মোহাম্মদ এই কাজটি করেছে। কিন্তু তারপর কিছুই হলো না। জান মোহাম্মদেরও কিছু হলো না। সোভিয়েত সরকার যখন ভারত সরকারকে খবরটা জানালো, ভারত সরকার এবং সেখানকার রাষ্ট্রদূত তারা সোভিয়েত রাশিয়াকে ব্যাপারটা নিয়ে চুপ থাকতে বলল। সোভিয়েত রাশিয়াও চুপ হয়ে গেল। তার বিনিময়ে ভারত থেকে কি খেসারত দিতে হয়েছে আমরা জানি না। এরপরের ইতিহাস তো আরো অদ্ভুত। 11ই জানুয়ারি সকালবেলায় লাল বাহাদুর শাস্ত্রীর মৃতদেহ পৌঁছালো দিল্লিতে। তার আগে লাল বাহাদুর শাস্ত্রীর মৃতদেহের খুঁত ঝাড়তে তাসখন্দি সব ব্যবস্থা করা হয়েছিল। তার আত্মীয় পরিজনদের, কাছের লোকেদের মৃতদেহের কাছাকাছি আসতে দেওয়া হয়নি। তাদেরকে দূরে রেখেই সব ব্যবস্থা করা হয়েছিল। লাল বাহাদুর শাস্ত্রী যে বিছানাটায় শুয়েছিল সেটা রক্তে ভেজা ছিল। তার প্রিয় কন্যা সুমন সমস্ত বিধিনিষেধ উপেক্ষা করে বাবার মৃতদেহের কাছে যেতে পেরেছিল। গিয়ে দেখেছিল বাবার বিছানা রক্তে ভেজা। তিনি চিৎকার করে উঠেছিলেন, ইতনা খুন কিউ। তাকে বলা হয়েছিল মৃতদেহ আনার সময় স্ট্রেচারের কোনায় লেগে এই রক্তপাত হয়েছে। তার দুই পুত্র দূর থেকে দেখেছিল বাবার মুখে
নীল নীল ছোপ, সারা গায়ে বড় বড় ফোসকা। পরবর্তীকালে জানা যায় তার বিশ্বস্ত লোকেরা বলেছিল তার ঘাড়ের কাছে, কাঁধের কাছে দুটো বিরাট ক্ষত ছিল। আসলে আততায়ীরা বিষ খাওয়ানোর পর মৃত্যু নিশ্চিত করতে তাকে লাঠিপেটা করেছিল। এই মর্মান্তিক মৃত্যু আমাদের প্রধানমন্ত্রীর উপর ঘটেছিল। সেই রহস্যের কিনারা আজও সাধারণ মানুষের কাছে অধরা। অন্য অনেক রহস্যের মতো এটাই রহস্যাবৃত থেকে গেছে। কিন্তু এখানেই কাহিনীটা শেষ নয়। পাপের ঘোড়া পূর্ণ হবার পর 1977 সালে জনতা সরকার গঠন হয়। সেখানে সিদ্ধান্ত হয় একটি সংসদীয় কমিটি গঠন করা হবে। তারা একটা রিপোর্ট দেবে এই মৃত্যুর উপর। তখন শাস্ত্রীজির যে ব্যক্তিগত চিকিৎসক ছিলেন ডাক্তার RN চৌঘ এবং ব্যক্তিগত পরিচারক রামনাথকে সংসদে এসে সাক্ষ্য দিতে অনুরোধ করে। ডাক্তার চৌঘ তার নিজস্ব গাড়িতে স্ত্রী এবং ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে দিল্লি যাত্রা করেন। কিন্তু দিল্লি বহুত দূর। দিল্লি যাওয়ার আগেই রাস্তায় একটি ট্রাক তাদের গাড়িকে পিষে দেয়। সঙ্গে সঙ্গে মারা যায় ডাক্তার চৌঘ, তার স্ত্রী এবং ছেলে। 13 বছরের ছোট মেয়েটি বেঁচে যায়, কিন্তু পঙ্গু হয়ে সারা জীবন তাকে পঙ্গু হয়ে থাকতে হয়। এদিকে রামনাথ শাস্ত্রীজির বিধবা স্ত্রী ললিতা দেবীর কাছে সব খুলে বলেন। তারপর আসেন সংসদের সাক্ষী দিতে। সংসদের গেটের মুখে তাকে একটি গাড়ি সজোরে ধাক্কা দেয়, তার পায়ের উপর দিয়ে চলে যায়। হাসপাতালে নিয়ে এলে তার পা দুটি কেটে বাদ দিতে হয়। মাথায় প্রচন্ড আঘাতের জন্য চিরকালের জন্য তার স্মৃতিশক্তি বিলোপ হয়ে যায়। এই মর্মান্তিক এবং জঘন্য নির্মম ষড়যন্ত্রের পরেও ওই সংসদীয় কমিটি একটা রিপোর্ট দেয়, কিন্তু সেই রিপোর্ট আর প্রকাশ হয় না, অন্ধকারই হারিয়ে যায়। রাইট টু ইনফরমেশন অ্যাক্টে যারা এই রিপোর্ট দেখতে চেয়েছেন তাদেরকে বলা হয়েছে এটা প্রকাশ করা যাবে না, এটা গোপনীয় তথ্য। কিন্তু এখানেই খেলা শেষ নয়, তাদের খেলা আরো বাকি ছিল। জান মোহাম্মদ আর ভারতে ফেরেননি, তাকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়েছিল যাতে পাকিস্তানের গোয়েন্দাদের উপর একটা দোষ খাড়া করা যায়। সেরকমই হয়েছিল। আরো আশ্চর্যের ব্যাপার, জান মোহাম্মদ পাকিস্তানে থাকলেও সারা জীবন ধরে তিনি ভারত সরকারের কাছ থেকে পেনশন পেয়ে গেছেন। অদ্ভুত নয়? ভাবুন, ভাবতে থাকুন কি অন্ধকারময় বিভীষিকাময় সময়ের মধ্যে দিয়ে আমাদের দেশ অতিক্রান্ত হয়েছে। কিন্তু এখানেই সব শেষ নয়। এই ঘটনা ঘটার কয়েকদিনের মধ্যেই আরো একজনকে ষড়যন্ত্রের বলি হতে হয়। সেই ষড়যন্ত্রের কথা, সেই মানুষটির কথা আমি পরবর্তীকালে আপনাদের সামনে তুলে ধরব। সেই মানুষটি হলেন ভারতের পরমাণু বিজ্ঞানের জনক ডাক্তার হোমি H.J. ভাবা। তিনিও এক নির্মম ষড়যন্ত্রের বলি হয়েছিলেন। সুতরাং আমাদের ভাবতে হবে, ইতিহাস যেখানে নিশ্চুপ, যেখানে অসহায়, সত্য যেখানে লুক্কায়িত, সেই অন্ধকার সময়গুলো, সেই বিভীষিকাময় সময়গুলো পেরিয়ে এলেও এখনো
সেই শক্তি বা তার সহযোগী শক্তি এখনো আমাদের দেশে বিরাজমান। আমাদের সকলকেই সাবধান থাকতে হবে, জেগে উঠতে হবে, এক নতুন ভারত গড়ে তুলতে হবে। আজ এইটুকুই, এর বেশি বলতে আমার ভালোও লাগছে না। সবাই ভালো থাকবেন। নমস্কার।